মান্তাসা উদাস মনে পুরো বাড়িময় পায়চারি করছে। এই বাড়িতে আজকাল তার মন টেকে না। আপনজনদের হারানো বেদনা মাথাচাড়া দিয়ে ওঠে। মনে পড়ে যায় উমাইরা এবং সালমা বেগমের কথা। মান্তাসা একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করে তার মুখোমুখি সাক্ষাৎ হয় হাফসা বেগমের সাথে। হাফসা বেগম মান্তাসার দিকে তাকিয়ে একটা নির্দয় হাসি দিয়ে বলে, শুনলাম তুমি মা হতে চলেছ, নিজের এবং নিজের সন্তানের যত্ন নিও। মান্তাসা হাফসা বেগমকে পর্যবেক্ষণ করে। মহিলাকে বেশ আনন্দিত লাগছে। এত ধ্বংসযজ্ঞের মাঝে এই মহিলা আনন্দ খুঁজে পাচ্ছে। ব্যাপারটা ভাবতে মান্তাসার রাগ হলো। হাফসা বেগম মান্তাসাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেল। তারপর আর একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে কুটিল হেসে মনে মনে বলল, তুমি কি ভেবেছিলে সব কিছু এত তাড়াতাড়ি মিটে যাবে? কিচ্ছু মিটে যায়নি মান্তাসা। নতুন বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। মান্তাসা নিজের কক্ষে গিয়ে জাতকে চিন্তিত অবস্থা দেখতে পায়। জাতকে জিজ্ঞেস করে, আপনাকে এমন লাগছে কেন? জাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না, হয়তো কোনো বিপদ আমাদের দিকে ঘনিয়ে আসছে। মান্তাসার বুক অজানা আশঙ্কা কেঁপে ওঠে। সবে তো একটা বিপদ থেকে তারা মুক্তি পেল, আবার কোন নতুন বিপদের হাতছানি? মান্তাসা বলে উঠল, কি বিপদ? জাত বলে, আমাকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে। গ্রেপ্তার? তুমি তো জানোই আমি এখানে একটা গ্যাং তৈরি করেছিলাম। যদিও আমার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু দুবাইয়ের আইনে এটা একটা অপরাধ। এজন্য আমি বিষয়টা গোপন রেখেছিলাম, কিন্তু জানি না কিভাবে তথ্যটা বাইরে গেল। আমাকে গোয়েন্দা কর্তৃক নজরদারিতে রাখা হচ্ছে। যে কোনো সময় তারা আমার বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাবে। আর মান্তাসা আর শুনতে পারল না। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা স্বরে বলে, যদি আপনি ধরা পড়ে যান তাহলে কি শাস্তি হতে পারে? কমপক্ষে 10 বছরের কারাদণ্ড থেকে এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। মান্তাসা কাঁদতে শুরু করে দিল যাদের কথা শুনে। যাদে গিয়েই সে মান্তাসার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না মান্তাসা, তোমাকে এখন এত ভেঙে পড়লে চলবে না। তোমাকে স্ট্রং থাকতে হবে। আমার কিছু হয়ে গেলে তোমাকেই তো আমাদের অনাগত সন্তানকে একা হাতে সামলাতে হবে। মান্তাসা কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। সে জাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনি আমাকে এই অবস্থায় একা ছেড়ে যাবেন না জাদ। আমি যে বড্ড একা হয়ে যাব। তুমি একা নও, তোমার পাশে আমার অংশ, আমার সন্তান থাকবে। তোমাকে ও শক্তি হয়ে উঠতে হবে মান্তাসা, দুর্বলতা নয়। জাদ। হাফসা বেগম অপেক্ষার প্রহর গুনছে। তার মুখে শোভা পাচ্ছে শয়তানি হাসি। হাফসা বেগম নিজের হাতের নখ কাটতে কাটতে বলছে, এতক্ষণে হয়তো পুলিশের কাছে যাদের গ্যাং তৈরি করার প্রমাণ পৌঁছে গেছে। কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। তোমাদের জীবনে আমি সুখে স্থায়ী হতে দেব না মান্তাসা। দুঃখকে পুনরায় আলিঙ্গন করার জন্য প্রস্তুত হও। জাদ আজ হঠাৎ কি যেন মনে করে জাইনের কক্ষে এলো। জাইন নিজের ছোট শিশু উসমানকে নিজের কোলের সাথে জড়িয়ে বসেছিল। জাদ তার সম্মুখীন হয়ে আবেগপূর্ণ স্বরে বলল, ভাইয়া। জাইন জাদের পানে তাকিয়ে বলল, হ্যাঁ বল। জাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর কাছে একটা অনুরোধ রাখবো। কথা দে আমার অনুরোধ তুই ফেলবি না। এভাবে বলছিস কেন ভাই? আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোর অনুরোধ রাখার। আমার অবর্তমানে মান্তাসার খেয়াল রাখিস। ও যে আমার অনাগত সন্তানের মা হতে চলেছে। তোর অবর্তমানে মানে? জাত বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমার দিকে কোনো বিপদ ধেয়ে আসছে। তুই শুধু আমার অনুরোধটা রাখিস। জাইন কোনো অনুভূতি ব্যক্ত করতে পারল না। জাত জাইনের হাত শক্ত করে ধরে বলল, নিজের ছোট ভাইয়ের এই অনুরোধটা রাখিস। জাইন কিছু বলতে যাবে তার আগেই তাদের বাড়ির গার্ডস এসে খবর দিল বাইরে পুলিশ এসেছে। যার দীর্ঘশ্বাস ফেলে বলল, এরও অপেক্ষা ছিলাম। মান্তাসা ড্রয়িং রুমে উপস্থিত হয়ে পুলিশ ফোর্সকে দেখে অবাক হয়ে যায়। তাদের কাছে বন্দী ছিল তাদের গ্যাংয়ের কিছু সদস্য। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। মান্তাসার চোখ বেদ জল পড়তে লাগলো। সব বুঝলে এখানে কিছু ঘটতে চলেছে। জাত ড্রয়িং রুমে উপস্থিত হতেই একজন পুলিশ কর্মকর্তা তার হাতে হাত করে পড়িয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জাত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। মান্তাসার এই দৃশ্য সহ্য করতে পারল না। সামনে এগোনোর চেষ্টা করতে জাত ইশারা করে তাকে থামতে বলল, কিন্তু মান্তাসা থামল না। এগিয়ে গিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলল, আমার স্বামী কোনো অপরাধ করেনি, ওনাকে ছেড়ে দিন। অপরাধ করেছে কি করেনি সেটা বিবেচনা করার জন্য আমরা আছি। জাইনও এই দৃশ্য দেখে অবাক হয়, বলে ওঠে, আপনারা কোন অপরাধে আমার ভাইকে অ্যারেস্ট করেছেন? গ্যাং তৈরির অপরাধে। গ্যাং? জাইন অবিশ্বাস্য চোখে যাদের দিকে তাকালো। যাদের নিস্তব্ধতায় প্রমাণ দিল সত্যতার। পুলিশ জাতকে নিয়ে এগিয়ে যেতে নিতেই মান্তাসা পথ আগলে দাঁড়ালো। আপনারা আমার স্বামীকে ছেড়ে দিন, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ ওকে ছেড়ে দিন। কিছু মহিলা পুলিশ মান্তাসাকে টেনে দূরে সরিয়ে নিয়ে গেল। মান্তাসার চোখে জল টইটুম্বুর। জাইন এসে তাকে ভরসা দিয়ে বলল, আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব নিজের ভাইকে রক্ষা করার। কিন্তু মান্তাসা বুঝলো জাইনের হয়তো বেশি কিছু করার নেই। তার সামনেই জাতকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো।
মান্তাসা যাদের বলা কথাগুলো মনে পড়ল। চোখের জল মুছে নিজেকে শক্ত খোলসে আবৃত করার চেষ্টা করলো। আজ থেকে যে এক নতুন লড়াই শুরু, যে লড়াইয়ে তাকে ভেঙে পড়লে চলবে না। হাফসা বেগম দূর থেকে সব দৃশ্য দেখে। আজ তার খুশির শেষ নেই। দূর থেকে সে মান্তাসার উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, তোর জাতকে তোর থেকে আলাদা করেই দিলাম। এবার তোর পালা। এবার তোকে এই বাড়ি থেকে দূর করে দেব। তোর জীবন আমি ছাড়খাড় করে দেব। তোর বাচ্চা রাস্তায় রাস্তায় বেওয়ারিশ হিসাবে ঘুরে বেড়াবে। এটাই আমার প্রতিজ্ঞা মান্তাসা। মান্তাসা দূর থেকে হাফসা বেগমকে দেখতে পায়। তার দিকে তাকিয়ে বুঝতে পারে এসবের পেছনে কোথাও না কোথাও এই মহিলার হাত আছে। মান্তাসা হাফসা বেগমের দিকে শক্ত চাহনি নিক্ষেপ করে দৃঢ় স্বরে বলে, যে বা যারা আমার এবং আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করবে তাদের কাউকেই আমি ছেড়ে কথা বলবো না। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এই শেষ দেখে ছাড়ব। অন্যায়ের জাল যতই বিস্তৃত হোক তার পরিসমাপ্তি নিশ্চয় আছে। সকল ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবই। কথাটা বলে সে স্থান ত্যাগ করে। হাফসা বেগম মান্তাসা যাওয়ার পানে তাকিয়ে বিদ্রুপের সুরে কটাক্ষ করে বলে, এবার তোমার কাছে আর কোনো উপায় নেই মান্তাসা। এবার সবটা হবে আমার ইচ্ছা মতো। আমি যেভাবে চাই সেভাবে তোমাদের জীবন অতিবাহিত হবে। আমার নোংরা খেলা সবে তো শুরু হলো, দেখোই না আমি আর কি করি। বলি অট্ট হাসিতে ফেটে পড়ল। জাইন হাফসাকে এভাবে হাসতে দেখে হতবাক হয়ে চেয়ে রইল। মান্তাসা নিজের কক্ষে চলে যাবার পরে জাইন এলো হাফসার সামনে। তাকে এভাবে হাসতে দেখে বেশ রেগে বলল, আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে আর তুমি এভাবে হাসছো। তারপর একটু ভেবে বলল, আচ্ছা তুমি নেতো এসবের পেছনে? হাফসা আচমকা জাইনের কলার চেপে ধরে। তার গলে থাকা ছোট ওসমান ভয় কেঁদে দেয়। হাফসা চরম আক্রোশ নিয়ে বলে, যদি নিজের আর নিজের ছেলে ভালো চাও তাহলে আমার পথে বাধা হয়ে এসো না। আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার বাবা তার সমস্ত অর্থ সম্পদ আমার নামে করে দিয়ে গেছেন, তাই এখন সব কিছুর মালিক শুধু আর শুধু আমি। তোমরা যে এখানে আছো সেটাও আমার অনুগ্রহতে, তাই বিদ্রোহ করার চেষ্টা করো না। জাইন দমে না গিয়ে বলে, কি পেয়েছোটা কি তুমি? এত স্বৈরাচারী মনোভাব কেন তোমার? হাফসা বেগম হাসতে হাসতে বলে, একদম ঠিক ধরেছ। আমি সব কিছু নিজের ইচ্ছা মতোই চাই। আমার মধ্যে লোভ আছে, ক্ষমতার লোভ, আর তার জন্য আমি সব করতে পারি, সব। এর কিছু ঝলক তুমি আর এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে। বলে হাফসা বেগম চরম ক্রোধের সাথে চলে আসে ওই স্থান থেকে। জাইন তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, জানি না তুমি কোন ধ্বংসের খেয়ালে মেতে উঠেছ এবং এর পরিণামই বা কী হবে। অতঃপর নিজের সদ্যজাত শিশুর দিকে তাকিয়ে বলে, কিন্তু আমাকে আমার ছেলের জন্য হলেও চুপ থাকতে হবে। এক সপ্তাহ পর, দেখতে দেখতে এক সপ্তাহ অতিবাহিত হলো। এই 7টা দিন মান্তাসার কাছে ছিল একদম দুঃস্বপ্নের মতো। কতবার থানায় দৌড়াদৌড়ি করেছে, কত উকিলের কাছে গেছে, কিন্তু কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি। কারণ যাদের বিরুদ্ধে শক্তপোক্ত প্রমাণ থাকায় কেউ তার হয়ে কেস লড়তে চাচ্ছে না। আবার রাষ্ট্রপক্ষ থেকে যাদের নামে মামলা করা হয়েছে, তাই মান্তাসা এই ব্যাপারে নিরুপায়। মান্তাসা শেষে অনেক আশা নিয়ে আজ এসেছে একজন স্বনামধন্য উকিল খালিদ বিন ওসমানের সাথে দেখা করতে। মান্তাসা ওনার সাথে দেখা করতে এলে খালিদ বিন ওসমান বলেন, বলুন আপনি কি বলতে চান? আমি তো আপনার সেক্রেটারিকে সবটাই বলেছি। শুনেছি আমি, কিন্তু এ ব্যাপারে আমার কিছু করার নেই। কেন জনাব? আমার স্বামী কি এমন অপরাধ করেছে? সে তো কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করেনি, অন্যায় দুর্নীতিও করেনি, না তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছে। একটি গ্যাং তৈরি করেছিল নিজের এবং তার পরিবারের নিরাপত্তার জন্য। এটা কি খুব বড় অপরাধ হয়ে গেছে? দেখুন, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, কিন্তু বিষয়টা এত সহজ না। এটা এই দেশে একটা নিষিদ্ধ এবং আইনবিরোধী একটা কাজ। তাই এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আইনের এমন কোনো ধারা নেই যার মাধ্যমে আপনার স্বামীকে বাঁচানো যাবে। মান্তাসা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল তার হাতে আর কিছু নেই। মান্তাসা উঠে দাঁড়ালো। কিছুদিন থেকে নিজেকে বেশ দুর্বল লাগছে। প্রেগনেন্সি অবস্থায় এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, তাই বোধ হয় খুব ভেঙে পড়েছে। মান্তাসা উঠে দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মান্তাসা বাড়িতে প্রবেশ করতে যাবে এমন সময় হাফসা বেগম তার সম্মুখে এসে বলে, আর এক পাও সামনে বাড়াবে না। মান্তাসা ওখানে থেমে যায়। মাথা উঁচু করে হাফসার চোখে চোখ রেখে বলে, আপনি আমাকে বাধা দেওয়ার কে? হাফসা ভীষণ রেগে যায় মান্তাসার কথা শুনে। দৌড়ে গিয়ে মান্তাসার গলা চেপে ধরে বলে, এই বাড়ি এখন থেকে আমার নামে, তাই আমি ঠিক করব এখানে কে থাকবে আর কে থাকবে না। এই বাড়ি আমার স্বামীর, এখানে আমার অধিকার আছে। মান্তাসার জবাবে হাফসা অট্ট হাসিতে ফেটে পড়ল। তোমার স্বামীর নামে এই বাড়ির ছিটে ফোটা অংশ নেই। আমার শ্বশুরমশাই সবটাই আমার নামে করে দিয়েছেন, আর তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নেব এখানে কে থাকবে আর কে থাকবে না। আমি চাই না আমার বাড়িতে কোনো অপরাধীর বউ আর তার বংশধরেরা থাকুক। তারপর মান্তাসার পেটের দিকে আঙ্গুল তাক করে বলে, এর বাবা তো একটা জঘন্য অপরাধী, এও নিশ্চয় এমন হবে।
মান্তাসা রেগে বলল, খবরদার আমার সন্তানকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না, ও একদম নিষ্পাপ। হাফসা মান্তাসার চুল টেনে ধরল জোরে। মান্তাসা আর্তনাদে পুরো আকাশ বাতাস ভারী হয়ে গেল। হাফসা মান্তাসাকে ধাক্কা দিয়ে দূরে ফেলল। অল্পের জন্য মান্তাসা বড় আঘাত থেকে বেঁচে গেল, না হলে এক্ষুনি তার এবং তার সন্তানের বড় ক্ষতি হয়ে যেত। এদিকে চেঁচামেচির শব্দ শুনে জাইনও সেখানে ছুটে এলো কি হয়েছে তা দেখার জন্য। এসে হাফসার এই নিষ্ঠুরতা দেখে সে বলে উঠল, এসব কি করছো তুমি হাফসা? মান্তাসার সাথে তুমি এমন করতে পারো না। এই বাড়িতে ওর অধিকার আছে, এই বাড়িতে আমি ছাড়া আর কারো কোনো অধিকার নেই। তুমি খবরদার ওর হয়ে কথা বলতে আসবে না, না হলে তোমাকে আর তোমার ছেলেকেও আমি বাড়ি থেকে বের করে দেব। তারপর ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরো। হাফসার এই ধমকানিতে জাইন বাধ্য হয়ে চুপসে যায়। মান্তাসার দিকে অপাগর দৃষ্টিতে তাকায়। তার চোখে অপরাধ বোধের গ্লানি স্পষ্ট। তার ভাই তাকে মান্তাসার খেয়াল রাখতে বলেছিল, কিন্তু সেটা সে করতে পারল না। এদিকে হাফসার নির্দয়তার সব সীমা অতিক্রম করে মান্তাসার মুখের উপর দরজা লাগিয়ে দিল। তারপর জাইনকে ধমক দিয়ে বলল, তুমি যদি ওই মেয়েকে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে আর তোমার ছেলেকেও এইভাবে বাড়ি থেকে বের করে দেব। মান্তাসা যাদের নিজস্ব ফ্ল্যাট আছে, কিন্তু এখানে এসে দেখতে পায় পুলিশ জায়গাটা খালি করতে। সে সামনে এগিয়ে যেতে নিতেই কয়েকজন তাকে বাধা দেয়। মান্তাসা বলে, এটা আমার স্বামীর ফ্ল্যাট, আপনারা আমাকে এভাবে বাধা দিতে পারেন না। একজন পুলিশ অফিসার বলেন, এটা একজন অপরাধীর ফ্ল্যাট যাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তাই সরকার থেকে অনুমতি দেওয়া হয়েছে এই অপরাধীর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার জন্য। পুলিশের বলে সম্পূর্ণ কথাটা মান্তাসার কানে আসে না। তার কানে শুধু একটা লাইনই বাজতে থাকে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মান্তাসা আর নিজেকে সামলাতে পারে না। তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে থাকে, চোখের সামনে অন্ধকার নেমে আসতে থাকে। সে সেখানেই জ্ঞান হারায়। এদিকে অন্ধকার জেলে বসে ঈশান কোণে তাকিয়ে একটা ছোট গর্তের মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জাদ। একটু আগেও আকাশ রোদে ঝলমল করছিল, কিন্তু হঠাৎ করে কেমন যেন অন্ধকার নেমে এলো আকাশে। জাদ সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এর মাধ্যমে কি তার জীবনে নেমে আসা অন্ধকারকেই উপমিত করা হলো। জাদ চোখ বন্ধ করে মান্তাসের মুখশ্রীটা মনে করলো। মনে পড়ে গেল নিজের অনাগত সন্তানের কথা। তাদের দেখা কি আর কখনই পাবে না ও? এসব ভাবতে ভাবতে জাদের চোখে জল চলে এলো। বদ্ধ কারাগারে সে চেঁচিয়ে উঠে বলল, মান্তাসা, আমার মান্তাসা। কারাগারে অন্ধকার কুটি থেকে মুক্তি পেল জাদ। দীর্ঘ 3টা বছর তাকে কাটাতে হয়েছে কারাগারের কালো অন্ধকার ঘরে। আজ আবার অনেকদিন পর নতুন সূর্যোদয় দেখল সে। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে কারাগারের বাইরে পা রাখলো জাদ। জাদকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল তার বড় ভাই জাইন। জাদকে জড়িয়ে বলল, কতদিন পর তোকে দেখলাম ভাই আমার, আজ আমি বড্ড হাসি। জাদ যেন এসবের কিছুতে কোনো প্রতিক্রিয়া দেখার অবস্থাতেই নেই। সে ওদিক তাকায়, তার দু চোখ খুঁজছে অন্য কাউকে। যাদের এই অমনোযোগী আচরণ দেখে জাইন বলে, কি হয়েছে জাদ, তুই কি কাউকে খুঁজছিস? জাদ মলিন স্বরে বলে, আমার মান্তাসা আর আমার সন্তান কোথায়? জাইন পুরোপুরি স্তব্ধ হয়ে যায় তাদের প্রশ্নে। এর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না। জাইনকে চুপ দেখে জাদ অস্থির হয়ে ওঠে। যাদের ইচ্ছা ছিল জেল থেকে বেরিয়ে সবার প্রথমে মান্তাসা এবং নিজের সন্তানের সাথে দেখা করবে, কিন্তু তার সব ইচ্ছা অপূর্ণ থেকে গেল। আশেপাশে তাকিয়ে সে কোথাও মান্তাসাকে দেখতে পেল না। উপরন্তু জাইনকে চুপ দেখে অস্থির হয়ে বলে উঠল, বল না ভাইয়া, আমার মান্তাসা কোথায়? জাইন কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে একটি নারী কণ্ঠস্বর বলে ওঠে, এই দেখো তোমার ভাতিজা ওসমান। জাদ সেদিকে তাকাতেই হাফসা বেগমকে দেখতে পায়। তার কোলে বছর 3-এর ছোট্ট এক শিশু, ভীষণ সুন্দর দেখতে, এক কথায় যাকে কিউট বলে। হাফসাকে দেখে জাদ নাখোশ হলো, কিন্তু ওসমানের টানে ছুটে গেল। হাফসার কোল থেকে ওসমানকে এক প্রকার টেনে নিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমার মান্তাসা কোথায়? হাফসা বেগম জাদের দিকে এক পলক তাকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি আজ যা বলছি তা একদম সত্য। মান্তাসা তোমার গ্রেপ্তারের পরে এদেশ ছেড়ে আমেরিকা চলে গেছে। তারপর ওখানে গিয়ে সে আরেক লোককে বিয়ে করে নিয়েছে। জাত খেপে গিয়ে বলে, একদম আমার মান্তাসার বিরুদ্ধে কোনো কথা বলবে না, ও এমনটা করতেই পারে না। ও আমাকে অনেক ভালোবাসে, তাছাড়া ওর গর্ভে আমার সন্তান ছিল। হাফসা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার বাচ্চাটাকে তো ও পেটে থাকতেই অ্যাবর্শন করে নষ্ট করে দিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। হাফসার কথা শুনে জাইনের দিকে তাকায়। জাইনের কাছে গিয়ে বলে, আমি এই মহিলাকে একদম বিশ্বাস করি না। আমি জানি এই মহিলা সব মিথ্যা বলছে। আমার মান্তাসা কখনো এমন করতে পারে না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি ভাইয়া, তুমি আমাকে সত্যটা বলো। জাইন এক পলক হাফসা দিকে তাকিয়ে বলে, হাফসা যা বলছে তা একদম সত্যি। তুমি জেলে যাওয়ার পরেই মান্তাসা তার আসল রূপ দেখিয়ে দেয়। সে একজন আমেরিকান নাগরিকের হাত ধরে এদেশ ছেড়ে চলে যায়। তারপর
জাত চিৎকার করে উঠে বলে, এমনটা হতে পারে না। এই মহিলা তোমাকে সব শিখিয়ে দিয়েছে, তাই না? এনার একটা কথা আমি বিশ্বাস করি না। আমার মান্তাসা এমন মেয়ে নয়। জাইন বলে, তুই হাফসাকে ভুল বুঝছিস ভাই। আজ ওর জন্যই তুমি কারাগারের বাইরে আসতে পেরেছিস। মানে? জাইনের কণ্ঠে বিস্ময়। জাইন বলে, হাফসা ওর চাচাতো ভাই মানে দুবাইয়ের বাচ্চাকে বলে তোকে বিশেষ ক্ষমার ব্যবস্থা করে কারাগারের বাইরে এনেছে। জাত হতবাক হয়ে যায় একথা শুনে। সে তো সবসময় হাফসাকে খারাপ জেনে এসেছে। সে সবসময় নিজের স্বার্থ আর কর্তৃত্বের জন্য অন্যের ক্ষতি করতে দুবার ভাবে না। নিজের স্বার্থের জন্য সে সব কিছু করতে পারে। সেই হাফসাই কিনা তাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলো, এটা বিশ্বাস করা কঠিন। হাফসা যাদের উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি এত সহজে হয়তো আমায় বিশ্বাস করবে না, কারণ তোমার মনে আমাকে নিয়ে অনেক ভুল ধারণা আছে। কিন্তু এখনও তোমার আরও অনেক সত্য জানা বাকি আছে মান্তাসার ব্যাপারে। ওই মান্তাসা কোনো সাধারণ মেয়ে ছিল না, ও একজন আমেরিকান এজেন্ট ছিল। জাত হতবাক স্বরে বলে, এসব কি বলছোটা কি তুমি? মান্তাসা আর আমেরিকান সিআইএ এজেন্ট? এটা হতে পারে না। ও তো একজন বাংলাদেশি মেয়ে ছিল, ওর শৈশব কৈশোর সব বাংলাদেশে কেটেছে। তাহলে? হাফসা বেগম বলে, তুমি ওই মেয়ের ছলনা কিছু বুঝে উঠতে পারোনি। আমার সাথে বাড়িতে ফিরে চলো। তোমার চাচি মানে মান্তাসার ফুপুর মুখ থেকেই সব কিছু শোনো। এখন চলো আমার সাথে। জাত সিদ্ধান্ত নিল সে সব জেনে ছাড়বে। তাই হাফসা ও জাইনের সাথে নিজের বাড়ির দিকে রওনা দিল। লস অ্যাঞ্জেলস, ইউএসএ। বিশাল এক ডুপ্লেক্স বাড়ির এক বিলাসবহুল ঘরে অবস্থান করছে একজন নারী। তার পরনে জিন্স এবং টপস, তবে মাথায় হিজাব বিদ্যমান। সে স্ক্রিনে কোনো একটা ছবি দেখছে, এক পুরুষের ছবি। সেই পুরুষের ওপর হাত বুলিয়ে বলতে থাকে, তাহলে তুমি জেল থেকে মুক্তি পেয়ে গেলে, কিন্তু আমার প্রতিশোধের আগুন থেকে তোমার কোনো মুক্তি নেই। এবার তোমার সেই প্রতিশোধের আগুনে জ্বলতে হবে। বলে সে ক্রোধে কাঁপতে লাগলো। ক্রোধের আগুন ফুলকির মতো জ্বলছে তার চোখে, যে ক্রোধ যেন সব কিছু ধ্বংস করে দেওয়ার সংকেত দিয়েছে। এমন সময় কেউ তার পেছন থেকে তার কাঁধে হাত রাখলো। নারীর পেছনে ফিরে কাউকে দেখে আশ্বস্ত হলো। তার উদ্দেশ্যে বলল, আমাকে প্রতিশোধ নিতেই হবে ভাইয়া। আমাকে আমার সন্তানের জন্য প্রতিশোধ নিতে হবে। ও আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে। আমি সব কিছুর প্রতিশোধ নেব। হ্যাঁ, তুমি সব কিছুর প্রতিশোধ নেবে। প্রস্তুত হও, আগামীকাল আমরা দুবাই যাচ্ছি। অবশেষে বাড়িতে ফিরে নিজের বাড়ি হোসনিয়ারা বেগমের সামনে বসে আছে জাত। হোসনিয়ারা বেগম বলছেন, মান্তাসা আমাদের সবার সাথে মিথ্যা অভিনয় করেছে। ও সম্পূর্ণ মিথ্যা একটা গল্প বানিয়েছে। মান্তাসা আবু সুফিয়ানের দ্বারা অত্যাচারিত ছিল না। ওরা দুজনে একসাথে মিলিত ছিল। মিথ্যা অভিনয় করে ও এই বাড়িতে আশ্রয় নেয়। ওরা আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ হয়ে কাজ করত। ও এখানে এসেছিল আমাদের এবং দুবাই রাজ পরিবারের ওপর নজরদারি করতে। এখানে এসে ও এসব অভিনয় চালিয়ে তোমার মন জিতে নিয়ে তোমায় বিয়ে করে, আর তারপর প্ল্যান করে তোমার মা এবং আমার মেয়ে হুমায়রাকে। জানি না এসবের পেছনে ওর কোন স্বার্থ ছিল, কী কারণে আমার এই ছোট নাতিটা মাতৃহীনা করলো। তোমাকে জেলে পাঠানোর ক্ষেত্রে ওরও ষড়যন্ত্র ছিল। যাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে বলে, যদি এমনটা হয় তাহলে মান্তাসা আবু সুফিয়ানকে আমার হাতে মরতে দিল কেন? এজেন্টের জীবন কোনো গুরুত্বপূর্ণ ছিল না। তারা কাজে নেমেই পড়ে নিজের জীবনের মায়া ছেড়ে। তাদের উদ্দেশ্য পূরণের জন্য তারা সব করতে পারে। কিন্তু আমার এসব কিছু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলেও এটাই সত্যি। এইসব শুনে জাত ভীষণ হতবাক। দীর্ঘ 2 বছর পর দুবাইয়ের মাটিতে পা রাখলো মান্তাসা। তার পরনে সারা শরীর আবৃত করা বোরখা। বলা বাহুল্য, এই অবস্থায় কেউই তাকে দেখে চিনতে পারবে না। মান্তাসার পাশে দাঁড়িয়ে একজন শ্বেতাঙ্গ পুরুষ। দুজনে একসাথে রওনা দেয়। বিলাসবহুল গাড়িতে করে পৌঁছে যায় একটি বিশাল বড় ইমারতের সামনে। গাড়ি থেকে নামতে কয়েকজন সিকিউরিটি গার্ড তাদের ঘিরে ধরে। দুজনে একসাথে ইমারতের ভেতরে প্রবেশ করে। মান্তাসা একটি কক্ষে প্রবেশ করে, সেই শ্বেতাঙ্গ পুরুষ আরেক কক্ষে। কিছু সময় পর দুজনে ডিনার করতে একত্রিত হয়েছে। খাবার টেবিলে বসে খাবার সময় মান্তাসার চোখের জল লক্ষ্য করে পুরুষটি বলে, কেন কাঁদছো বোন? মান্তাসা কাঁদতে কাঁদতে বলে, কেন আমার সাথে এমন হলো ভাইয়া? আমি তো জাতকে অনেক ভালোবাসতাম ভাইয়া। ও কেন আমার সাথে এমন করলো? কেন এভাবে ঠকালো আমায়? কেন আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিল? আমি কি অন্যায় করেছিলাম? মিস্টার ইসমিথ মান্তাসার এরকম কান্না শুনে অতীতের পাথায় চোখ বুলায়। সেই দিন তিনি একটি জরুরি কাজে দুবাইয়ে এসেছিলেন। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে তিনি দুবাইয়ের দরিদ্র এলাকা পৌঁছে যায়। অনেকেই হয়তো জানেন না, দুবাইয়ে একদিকে যেমন রয়েছে ঝাঁ চকচকে শহর, বড় বড় ইমারত, অপর প্রান্তে এক দরিদ্র এলাকাও আছে। সে স্থানে ঘুরতে গিয়ে মিস্টার স্মিথ লক্ষ্য করেন ফুটপাতে বসে আছে এক রমণী। তাই তিনি গাড়ি থামিয়ে উঠে সেই রমণীর কাছে যান। রমণী দেখে গুটিয়ে যায়। মিস্টার স্মিথ তাকে প্রশ্ন করে, কে তুমি? কি করছো এখানে?
এর মধ্যে তিনি লক্ষ্য করেন সেই রমণীর কোলে একটা ছোট বাচ্চা, যার কোনো সারা শব্দ নেই। রমণীর কাঁপা কাঁপা গলায় বলে, আমার নাম মান্তাসা, আমাকে বাঁচান ভাইয়া, ওরা আমাকে মেরে ফেলবে, আমার সন্তানকেও মেরে ফেলবে। আমাকে না বাঁচান অসুবিধা নেই, কিন্তু আমার সন্তানকে বাঁচান। ও একটা মাসুম বাচ্চা, মাত্র 1 সপ্তাহ বয়স ওর। ইতিমধ্যে ও অনেক অসুস্থ, দেখেন না, কোনো রেসপন্স করছে না। মিস্টার স্মিথ এই অবস্থা থেকে ঘাবড়ে যান। তাই তিনি বলেন, তুমি আমার সাথে এসো, আমাকে ভরসা করতে পারো। আমারও তোমার মতো একটা বোন ছিল, নিজের ভাইয়ের মতো আমায় ভরসা করতে পারো, এসো। মান্তাসার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে মিস্টার স্মিথের গাড়িতে বসে পড়ে। মিস্টার স্মিথ লক্ষ্য করেন মান্তাসার কোলে তার সন্তান কোনো রেসপন্স করছে না। তাই তিনি বলেন, আমার মনে হয় আমাদের আগে হাসপাতালে যাওয়া উচিত। তোমার শিশুর তো চিকিৎসা প্রয়োজন। একটু দূরে কোথাও নিয়ে চলুন। ওরা মনে হয় এখনও আমাকে ফলো করছে, যাতে করে ওরা আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারে। কে তোমার মেয়েকে তোমার থেকে কেড়ে নেবে? ওর বাবার লোকেরা। কি? ঠিক শুনেছেন আপনি, আমার স্বামীর আদেশে এসব হচ্ছে। আমার স্বামী চান আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিতে। মান্তাসা নিজের কথা শেষ করতে পারে না, তার আগেই সামন থেকে কয়েকটা গাড়ি তাদেরকে আটকে দেয়। মিস্টার স্মিথ গাড়ি থামাতে বাধ্য হয়। মান্তাসা নিজের মেয়েকে জোরে আঁকড়ে ধরে। মিস্টার স্মিথ বলেন, তুমি ভয় পেও না বোন, আমি আছি তোমার পাশে, তোমার বা তোমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। মিস্টার স্মিথ গাড়ি থেকে বলেন, কি আপনারা, আর এভাবে আমাদের গাড়ি আটকে রেখেছেন কেন? আমাদের পথ থেকে সরে দাঁড়ান। আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের বসের অর্ডার পালন করতে হবে। উনি আমাদের বলেছেন এই বাচ্চাটাকে যে করে হোক তুলে নিয়ে যেতে। কে আপনাদের বস? মোহাম্মদ জাদ। আমি কিছুতেই আপনাদের কোনো অন্যায় করতে দেব না, এক মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে দেব না। তাহলে মর। এই বলে তারা মিস্টার স্মিথকে মারতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে মান্তাসা গাড়ি থেকে নামে এবং বলে, দয়া করে ওনাকে আর মারবেন না, উনি মরে যাবেন। এর মধ্যে কয়েকজন এগিয়ে এসে মান্তাসার কোল থেকে তার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এর মধ্যে মান্তাসার মেয়ের রেসপন্স করে, সে হাত নাড়ায়। এটি দেখে মান্তাসা একটু স্বস্তি পায়, কিন্তু মুহূর্তের মাঝে একজন লোক তার থেকে বাচ্চাটিকে কেড়ে নেয়। মান্তাসা লোকটির পায়ের কাছে বসে বলে, দয়া করে আমার বাচ্চাটিকে নিয়ে যাবেন না, ও যে এখনও ছোট, মাকে ছাড়া কীভাবে বাঁচবে। আপনাদের বসকে গিয়ে আপনারা বলুন যে ও একটু বড় হলে, একটু স্টেবল হলে আমি নিজে ওকে গিয়ে আপনাদের বসের কাছে দিয়ে আসবো। ও তো বাবা হয়, ওর অধিকার আমি হরণ করব না, কিন্তু দয়া করে এভাবে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেবেন না। লোকটা লাথি মেরে মান্তাসাকে সরিয়ে দিয়ে বলে, আমাদের কিছু করার নেই, আমাদের বসের আদেশ মানতেই হবে। বলে তারা মান্তাসার চোখের সামনে একটি গাড়িতে করে তার সন্তানকে নিয়ে যায়। মান্তাসা ভীষণভাবে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মিস্টার স্মিথ মান্তাসাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করায়। মান্তাসার জ্ঞান ফেরার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সারাক্ষণ আমার মেয়ে বলে কান্না করতে থাকে। মিস্টার স্মিথ এরপর উন্নত চিকিৎসার জন্য মান্তাসাকে আমেরিকা লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসে। তারপর সেখানে 1 বছর চিকিৎসার পর মান্তাসা সুস্থ হয়ে ওঠে। তারপর থেকেই তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। অতীতের এই সমস্ত কথা ভেবে কান্নার গতি বাড়িয়ে দেয় মান্তাসা। হুঙ্কার দিয়ে বলে, আমি জাতকে ক্ষমা করব না, আমার থেকে আমার মেয়েকে আলাদা করার শাস্তি ওকে আমি দেবই। সেজন্য আমি ফিরে এসেছি দুবাইতে। এবার দুবাই দেখবে একজন মায়ের প্রতিশোধ। হুসনিয়ারা বেগম বিষণ্ণ মনে নিজের ঘরে বসে আছেন। হঠাৎ করে তিনি বুঝতে পারেন কেউ আচমকা এসে তার কোল দখল করে বসে আছে। তিনি উসমানকে দেখতে পান নিজের কোলে। ছেলেটার মুখে বড্ড মায়া। তিনি উসমানের মাথায় হাত বুলিয়ে বলেন, আহা আমার উসমান। জাইনও সেই সময় তার কক্ষে চলে আসে। জাইনকে দেখে হুসনিয়ারা বেগমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি বলেন, আমরা অনেক স্বার্থপর, অনেক পাপী, তাই না? আল্লাহ আমাদের কখনোই ক্ষমা করবেন না। নিজের চোখের সামনে এত অন্যায় ঘটতে দেখেও শুধুমাত্র নিজেদের কথা ভেবে আমাদের মিথ্যা বলতে হচ্ছে। জাইন অসহায় কণ্ঠে বলে, মান্তাসা জাদ ওদের সাথে এত অন্যায় দেখেও আমাদের চুপ থাকতে হচ্ছে। হাফসার এই নোংরা চক্রান্তে সামিল হতে হচ্ছে, না হলে যে ও ওসমানের চিকিৎসার সব খরচ দেওয়া বন্ধ করবে, আর আমার ছেলেটা বিনা চিকিৎসা মারা যাবে। জাইন মনে করে মান্তাসাকে যিনি হাফসা বেগম বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এরপরে সে অপরাধবোধে ভুগে হোসনিয়ারা বেগম তার চাচা এবং ওসমানকে নিয়ে বাড়ি ছেড়ে গিয়ে মান্তাসার পাশে দাঁড়াতে চায়। কিন্তু ওসমান হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে তার একটি বিরল রোগ ধরা পড়ে, যার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হাফসা তখন সেই টাকা দিতে রাজি হয়, কিন্তু বিনিময়ে তাদের সবাইকে নিজের গোলাম বানিয়ে দেয়। তারপর তিনি হুসনিয়ারা বেগমকে বলে মান্তাসাকে একটা আশ্রয় ব্যবস্থা করে দেয়। হুসনিয়ারা বেগম পুরো 9 মাস নানা কথা বলে যাদের বিরুদ্ধে মান্তাসার মন বিষিয়ে দিতে বাধ্য হয়। এরপর তো জাদও এতে যোগ দেয়। সে মান্তাসাকে জানায় জাইন তার বাচ্চাকে তার থেকে আলাদা করতে চায়। এরপর তো
যাদের গ্যাংয়ের লোক দিয়ে হাফসা এসব কিছু করায়। আর বর্তমানে এভাবে জাতকে মান্তাসার সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে। এইসব মনে করে জাইন বলে, আমাদের পাপের পরিমাণ বাড়ছে, কিছু একটা করা দরকার। যাদের আজকে মন ভালো নেই, সকাল থেকে নানা দুশ্চিন্তা তাকে গ্রাস করছে, তাই সে উদাস মনে ঘরে বসে আছে। এমন সময় জাইন হাঁপাতে হাঁপাতে তার রুমে আসলো। জাইন যাদের রুমে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে আমার অনেক কিছু বলার আছে ভাই। হ্যাঁ ভাইয়া বলো। এরপর জাইন জাতকে কিছু একটা বলতে যাবে, জাত পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এরপর ক্রোধ মিশ্রিত স্বরে বলে, এত কিছু হয়ে গেল অথচ তুই আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এখনই আমাকে সে অনাথ আশ্রমে নিয়ে চল। হাফসা বেগম আমাদের সাথে অনেক খেলা খেলেছে, এবার আমরা তার সাথে খেলবো। তার সকল অপকর্মের জন্য তাকে যথাযথ শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। জাইন দুঃখের সহিত বলে, কিন্তু আফসোস, কোনো কিছু করার আগের মতো হবে না। আমি তো এটাও জানি না যে মান্তাসা এখন কোথায় আছে। যতদূর শুনেছি ও আমেরিকায় আছে। তোর সম্পর্কে ওর মনে নেতিবাচক ধারণা জমে আছে, ও ঘৃণা করে তোকে। এত কিছু কিভাবে ঠিক হবে? আমি মান্তাসাকে চিনি, ও বেশি দিন আমার উপর রাগ করে থাকতে পারবে না। ও কিছুতেই আমাকে ভুল বুঝে থাকতে পারবে না। ওকে আমি সবটা বোঝালেও বুঝবে, কিন্তু তার আগে আমাকে এখনই অনাথ আশ্রমে যেতে হবে, আমার সন্তানের কাছে। ও যে এতগুলো দিন ওর বাবা মাকে ছাড়াই পার করেছে, এখন ওর আমার সঙ্গের প্রয়োজন, ওর মাকে ওর প্রয়োজন। আমি জানি একবার ওর কাছে পৌঁছাতে পারলেই ওর মার ভুল ভাঙানো সম্ভব হবে। জাইন মাথা নাড়িয়ে হ্যাবোধক ইশারা করে। যা দ্রুত তৈরি হয় বের হওয়ার জন্য। তাকে এখন অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। তাকে প্রথমে নিজের সন্তানের কাছে পোস্টে যেতে হবে, তারপর আমেরিকায় মান্তাসার কাছে যেতে হবে। এইসব ভেবে জাত ঘর থেকে বের হয়। হাফসা বেগম নিজের মনে মনে নিজের নোংরা পরিকল্পনা সাজাচ্ছিল। তিনি ইতিমধ্যে জেনে গেছেন যে মান্তাসা আমেরিকা থেকে দুবাইয়ে চলে এসেছে। এটা জেনে তিনি ভীষণ খুশি হয়েছেন, কারণ তিনি ভাবছেন এখন জাদ এবং হাফসার প্রতিশোধ খেলা চলবে। হাফসা বেগম এসব ভেবে বলেন, এবার হবে আসল মজা। দুজন স্বামী স্ত্রী যারা একে অপরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, আজ তারা মহাবিশ্বের সব থেকে বেশি ঘৃণা করে একে অপরকে। এবার দেখা যাক তাদের প্রতিশোধের আগুন কতটা জ্বলে, তাদের একে অপরের প্রতি ঘৃণার পরিমাণ কি হয়। আমি তো সব থেকে চরম পরিণতি দেখার অপেক্ষায় আছি, যা দেখে আমি চরম আত্মা শান্তি পাবো। সকালে নিউজ চ্যানেল থেকে হাফসা বেগম আনন্দ পেল। নিউজে দেখাচ্ছে জাদ নামক একজনকে তার স্ত্রী মান্তাসা হত্যা করেছে। এই নিউজটা দেখে হাফসা বেগম তো পারলে খুশিতে নাচতে শুরু করে দেন। অনেক কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলেন, অবশেষে তাহলে এই আপদটা দূর হলো। যাই হোক, এখন তো শুধুই আমার আনন্দের পালা। হুসনিয়ারা বেগম সেখানে উপস্থিত হয়ে বললেন, খুশি তো তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো। তোমার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গেল। হ্যাঁ, আমি সত্যি অনেক খুশি। আমি চেয়েছিলাম সবার ওপর আধিপত্য বিস্তার করতে, আজ আমি তা করতে সমর্থ হয়েছি। আমার থেকে বেশি খুশি আর কে হবে? এই বলে সে হাসতে হাসতে একে একে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সব অপরাধের বর্ণনা দিতে থাকে, যা শুনে হুসনিয়ারা বেগম হতবিহ্বল হয়ে যান। হাফসের সব কথা বলা শেষ হলে হঠাৎ করে হুসনিয়ারা বেগম হাসতে শুরু করেন। তাকে এভাবে হাসতে দেখে হাফসা হতবাক হয়ে বলে, এভাবে হাসছেন কেন? হুসনিয়ারা বেগম বলেন, তুমি নিজেও জানো না তুমি নিজের কত বড় সর্বনাশ করলে। ওই দিকে তাকিয়ে দেখো, কারা যেন তোমার আপ্যায়নের জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় পুলিশরা ঘরের ভেতরে ঢুকে পড়ে। মান্তাসাও আসে, তার কোলে একটা মেয়ে। একটু পর হাফসা চরম পর্যায়ে অবাক হয়ে জাদও সেখানে চলে আসে। হাফসা বেগম হতবাক হয়ে বলে, জাদ, তুমি বেঁচে আছো? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? কিন্তু নিউজে যে দেখলাম, ওটা একটা ফেক রেকর্ডিং ছিল, যা আমরা আপনাকে বোকা বানানোর জন্য চালিয়েছিলাম। মান্তাসার কথায় হাফসা বেগম চরম পর্যায়ে অবাক। ইতিমধ্যে পুলিশ এগিয়ে এসে তার হাতে হাত করা পড়ায়। জাদ বলে, আপনি কি ভেবেছিলেন আমার আর মান্তাসার মাঝে এত সহজে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারবেন? এটা এতটা সহজ না। এবার দেখুন আপনার পরিণতি কতটা ভয়াবহ হয়। এদিকে মান্তাসা বলে, আপনি সারা জীবন যা যা অন্যায় করেছেন তার শাস্তি পেতে হবে। আপনি এতটা নির্দয় যে আমার এই ছোট্ট মেয়েটাকে অনাথ আশ্রমে রেখেছিলেন। আপনার জন্য ও এতদিন নিজের বাবা মার ভালোবাসা পায়নি। হাফসা একবার বাচ্চার দিকে তাকায়। কারো প্রতি কখনো তার মায়া হয়নি, কিন্তু এই বাচ্চাটার প্রতি হচ্ছে। বাচ্চাটা কি মিষ্টি দেখতে। হাফসা বেগম এই প্রথম নিজের কোনো কাজের জন্য আফসোস করছেন। এদিকে জাত বলে, কাকে কি বলছো মান্তাসা? ওনার কি কোনো মায়া দয়া আছে? পুলিশ অফিসার, আপনারা জলদি ওনাকে নিয়ে যান। পুলিশ হাফসা বেগমকে নিয়ে যায়। এদিকে মান্তাসা যাদের দিকে তাকিয়ে বলে, সব ভুল বোঝাবুঝির বাধা অতিক্রম করে আজ আমরা এক হতে পেরেছি। যাতে হালকা হাসে, মনে করে আজ সকালের ঘটনা।
যখন সে প্রথম অনাথ আশ্রমে গিয়ে নিজের মেয়েকে দেখেছিল, মেয়েটাকে দেখেই সে বুঝেছিল এটা তারই সন্তান, কারণ মেয়েটা যে তারই প্রতিচ্ছবি। এরপর জাত জানতে পারে মান্তাসা দুবাইতে আসে। এটা জানতে পেরে সে ছুটে যায় মান্তাসার কাছে। মান্তাসা প্রথমে জাতকে দেখে অনেক রেগে যায়, তার সাথে কথা বলতে প্রস্তুত ছিল না। জাত অনেক অনুনয় বিনয় করে তার সাথে কথা বলে, তাকে সবটা বুঝিয়ে বলে। নিজের মেয়েকে কাছে পেয়ে মান্তাসা তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর দুজনে পরিকল্পনা করে এত কিছু করে যাতে হাফসা বেগমকে উচিত শিক্ষা দিতে পারে, আর হুসনেরা বেগমও তাদের এই কাজে সাহায্য করেন। অতঃপর তাদের সব পরিকল্পনা সফল হয়। জাত মান্তাসার হাত ধরে বলে, আমি তোমাকে আর আমার মেয়েকে নিয়ে বাকি জীবন থাকবো। আমি চাই আমাদের জীবন যেন এবার সত্যি সুখে ভরে যায়, সুখ নামক অমৃতের ছোঁয়া যেন আমরা পাই। যাই নিজেদের ছেলে ওসমানকে কোলে নিয়ে বলে, এই বাড়ি হাফসার নামে ছিল, সব সম্পত্তিও ওর নামে, তাই হয়তো আমরা আর এখানে থাকতে পারবো না। মাতাসা বলে, কোনো ব্যাপার না, আমি এখানে একটা বাড়ি কিনেছি, আমরা সবাই এখন থেকে সেখানে থাকবো। মিস্টার স্মিথও সেখানে উপস্থিত হন। তাকে দেখে জাত বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমার মান্তাসাকে এত ভালো রাখার জন্য। আমি শুনেছি আপনি ওকে নিজের বোনের মতো আগলে রেখেছিলেন। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ওকে আমি সবসময় নিজের বোনে ভেবেছি। হাফসার জেলখানার দিনগুলো খুব কষ্টে যাচ্ছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর দিনে মাত্র একবেলা খেতে দেয়, তাও অল্প পরিমাণে। খিদের চোটে হাফসাকে ইঁদুর আর তেলাপোকা ধরে খেতে হয়। এছাড়া ইঁদুর ছাড় পোকার কামড় তো আছেই। এখন হাফসা বেগম অনেক বেশি আফসোস করে নিজের কৃতকর্মের জন্য। সে এটাই ভাবে কিভাবে নিজের কৃতকর্মের জন্য এতগুলো জীবন নষ্ট করে দিয়েছে। এসব ভেবে দীর্ঘশ্বাস পড়ে তার জীবন যায়। এদিকে জাদ, মান্তাসা এবং তাদের মেয়ে জান্নাতের জীবন সুখ অমৃতের মতো ভরে গেছে। হুসনিয়ারা বেগম ও জাইন ও ওসমানের মধ্যে নিজেদের সুখ খুঁজে নিয়েছে। মিস্টার স্মিথ আমেরিকায় ফিরে গেছেন, তবে মান্তাসাদের সাথে যোগাযোগ রাখেন। এভাবে যাচ্ছে সবার জীবন।